আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। একে তো শ্মশান, শ্মশানে ভূত আছে, তবে এবার কিন্তু ভূত ভার্সেস ইতিহাস। নানান প্রশ্নের নানান উত্তর, নানান রহস্যের নানান সমাধান নিয়ে চলে এসেছে শ্মশানের সিকিউরিটি গার্ডের 52তম পর্ব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে রয়েছে আগের প্রশ্নের সঠিক উত্তরদাতাদের নাম এবং এই পর্বের নতুন প্রশ্ন। ওই দেখুন মহারাজ, মূর্তিটা কথা বলছে। নমস্কার মহারাজ, আমি যক্ষ মন্দার। আমরা কালাশিরের এই গুহায় বন্দী হয়ে খুবই কষ্ট পাচ্ছি মহারাজ। কি আশ্চর্য, আপনাদের অবস্থা হলো কি করে? বলছি মহারাজ, তার আগে জিজ্ঞাসা করি, ওই শয়তান কালাশিরকে বন্দি করে রাখতে আপনাদের ভৌতিক জেল কতটা সফল হবে? ভৌতিক জেল খুবই কঠিন এবং সেখান থেকে পালানো খুব কঠিন। আপনি ও নিয়ে চিন্তা করবেন না, বরং আপনাদের এরকম অবস্থা হলো কি করে সেটা বলুন। আমি তো জানতাম যক্ষরাজ কুবেরের নগরী অলকাপুরীতে বসবাস করেন, সেখান থেকে এখানে এলেন কি করে? আপনি লঙ্কেশ্বর রাবণের নাম শুনেছেন নিশ্চয়। বহু যুগ আগে লঙ্কাধিপতি রাবণ যক্ষরাজ কুবেরকে সরিয়ে যখন লঙ্কার সিংহাসনে বসে, সেই সময় বেশ কিছু জাদুবিদ্যায় পারদর্শী যক্ষকে নিজের কাজে লাগানোর জন্য সে আটকে রাখে, কারণ যক্ষরা মন্ত্রতন্ত্রের দ্বারা অনেক অসাধ্য সাধন করতে পারত। রাবণ কি তাহলে রামের সাথে যুদ্ধের সময় আপনাদের কাজে লাগিয়েছিল? না মহারাজ, রাবণ তার শাসনভুক্ত এলাকার বিদ্রোহী অনেক রাজাকে যক্ষদের দিয়ে বশীভূত করে। তারপর রাবণ প্রচণ্ড রেগে গিয়ে ভয়ঙ্কর অভিশাপ দেন। রাবণের অভিশাপে আমরা যক্ষেরা বোবা পাথরের মূর্তিতে পরিণত হই। যুগের পর যুগ ধরে আমরা পাথর হয়ে থাকার ভয় চোখের জল ফেলি দশাননের কাছে। আমাদের বোবা কণ্ঠ থেকে গো গো আওয়াজ বার হতে থাকে। রাবণ ক্রোধী ছিলেন, ওটাই ছিল তার বেসিক প্রবলেম। হ্যাঁ মহারাজ, তবে অভিশাপ দেওয়ার পর রাগ কমলে রাবণের মনে অনুশোচনা হয়। তার উপর আমাদের কান্নায় রাবণের মন গলে যায়। নরম হয়ে তিনি আশীর্বাদ করে আমাদের কথা বলার ক্ষমতা ফিরিয়ে দেন, কিন্তু যক্ষের স্বাভাবিক জীবন আর ফিরিয়ে দেন না। যক্ষগণ, রাগের বশে তোমাদের যে অভিশাপ দিয়েছি তা ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে তোমাদের আশ্বাস দিচ্ছি যে তোমাদের কথা বলার ক্ষমতা আবার ফিরে আসবে। কালের নিয়মে এই স্বর্ণ লঙ্কা ধ্বংসস্তূপে পরিণত হয়। ধীরে ধীরে তা জঙ্গলে ঘিরে যায়, হারিয়ে যায় গভীর অরণ্যে। কল্পক, এই লোকটাকে তো আগে দেখিনি। না রে স্বল্পক, আমিও আগে দেখিনি, দেখবই বা কি করে? কতদিন এই গুহা বন্ধ ছিল, কিন্তু এই লোকটার গা থেকে কি বিটকেল গন্ধ বেরোচ্ছে। বোধ হচ্ছে লোকটা মানুষ নয়, প্রেত। খুব খারাপ একটা প্রেত।
উদ্দেশ্যটা কি এই দুরাত্মার? আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি এই লোকটার নাম কালাশীর। নিজের দেশে রাজার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে কুলে দেবতার মূর্তি চুরি করে বিদেশিদের সাথে হাত মিলিয়েছে। তারপর বিদেশিদের সাথেও গদ্দারি করে নিজেই একটা সাম্রাজ্য তৈরি করতে চায়। কিন্তু ঝড় জলের রাত্রে চুরি করা মূর্তি নিয়ে পালানোর সময় বাজ পড়ে ওর মৃত্যু হয়েছে। তারপরও হয়ে উঠেছে আরো ভয়ানক, আরো দুঃসাহসী মূর্তিচোর। ভূত হয়ে ও ভৌতিক ক্ষমতা পেয়েছে। অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে এদিক ওদিক থেকে মূর্তি চুরি করে বেড়াচ্ছে। কোনোভাবেই হারিয়ে যাওয়া লঙ্কা শহরের সন্ধান পেয়েছেও, তাই এখানে পুরনো মূর্তি আর ধনরত্ন খুঁজতে এসেছে। ওরে বাবারে, এই কল্পক জোরে ওর, ও আমাদের দিকে হাত বাড়িয়ে ধরতে আসছে। ওরে বাবারে, পালা পালা! ছেড়ে দে, আমায় ছেড়ে দে শয়তান। আগে আমাকে ধন সম্পদ যক্ষদের মূর্তিগুলো কোথায় বল। কিছুতেই বলবো না। তাহলে গোর্গা পাহাড়ের কালা শাক টিকটিকিদের মুখের সামনে ফেলে দেবো নিয়ে গিয়ে। না না, বলছি বলছি, দাঁড়াও। বাম দিকের রাস্তা ধরে কিছুটা এগুলি একটা ঘর পাবে। সেই ঘরের মধ্যে আছে যক্ষ মূর্তিগুলো। তারপর থেকে আমরা কালাশীর হাতে বন্দী হই। কালাশীর আমাদের নিয়ে নানা অসাধু কাজ করতে শুরু করলো। তার আছে অদ্ভুত এক নেগেটিভ পাওয়ার। সেই ভয়ঙ্কর ক্ষমতার বলে সে সকল জীবকে বশীভূত করতে পারে। আমাদের নিয়ে প্রথমেই এক জাদুবিদ্যার বিরাট আয়োজন করলো ইংল্যান্ডের এক ভৌতিক প্রাসাদে। সেখানে ইংরেজ ভূতপ্রভুদের ও ইউরোপিয়ান ভূতেদের সামনে সে আমাদের প্রদর্শন করে। সেখানে ভারতের ঐতিহাসিক জীবন্ত প্রমাণ হিসাবে জোর করে আমাদের দিয়ে ইংরেজ শাসনকে মহান দেখিয়ে আমাদের দেশকে খারাপ প্রমাণ করে এমন সব কথা বলে ও খেলা দেখায়। মিথ্যে কথা বলতে অস্বীকার করায় সে আমাদের চাবুক দিয়ে মারতে থাকে। পাথরের শরীর হওয়া সত্ত্বেও সে চাবুকের ঘায়ে আমাদের শরীরে কষ্ট হতে থাকে। বল, ভারতের কথা বল। আহ আহ লাগে, আহ আহ আমাদের দেশের কোনো অপমান আমি করব না। আমার এই চাবুক পাথরেরও রক্ত বার করে আমি যেমন চাইছি তেমন বল বল। যা করতে বলছে মেনে নে ভাই, না হলে পিঠের পাথর ফাটিয়ে দেবে। আচ্ছা আচ্ছা বলছি, আমরা মানে ভারতীয়রা গোয়ার গোবিন্দ জাতি, নিজেদের ভালো বুঝি না। তাই তো মহান ইংরেজদের বিরুদ্ধে মাতৃভূমির জন্য লড়াই করে মরেছি। কত শহীদের রক্তে লাল হয়েছে মাটি। আমরা খুব অহংকারী, জাতি গৌরব বিসর্জন দিতে চাই না, নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে থাকতে চাই। এসব করে আমরা চরম চরম কুপমণ্ডুকতার নিদর্শন দিয়ে এসেছি যুগ যুগ ধরে। অত্যাচারীর হাতের চাবুককে প্রেমের গুণে ফুল ভর্তি ডালে পরিণত করতে চেয়েছি। এই দেখুন কালাশী, আপনার ওই হাতের উদ্যত চাবুক ফুল হয়ে যাক। Wow, wonderful magic! তাহলে দেখুন জন্তুর মতো ভারতীয়রা কি অদ্ভুত জীব। চাবুকের ঘা দিলে এরা ম্যাজিক দেখায়। সাহেবরা তাদের কালচারের মহানতা ও আমাদের দেশের কালচারের খারাপ কোয়ালিটির প্রচারে খুব খুশি হয়। মহান জাদুকর ও ঐতিহাসিক হিসাবে
কালাশিরের নাম ছড়িয়ে পড়ে। কালাশিরের আন্ডারে আমাদের স্থায়ী বাসস্থান ছিল গোর্গা পাহাড়ের গুহায়। সেখানেই বন্দি অবস্থায় কাটাতাম আমরা। সুদূর অলকাপুরীতে আমাদের যক্ষরাজ্যে ফেরার অনুমতি চেয়েছিলাম, নিজেদের আপনজনের কাছে, পরিবারের কাছে। কালাশির দেয়নি। আমরা শুনেছিলাম সুদূর অতীতে রামগড় পাহাড়ে আটকে থাকা অভিশপ্ত যক্ষমেঘের মাধ্যমে আপনজনদের কাছে অলকাপুরীতে নিজেদের সংবাদ পাঠাতে চেয়েছিল। আমরাও চেয়েছিলাম মেঘেদের সাথে বন্ধুত্ব করে তাদের মাধ্যমে খবর পাঠাতে, কিন্তু কি করব? বদ্ধ গুহার মধ্যে থাকা আমাদের কোনো উপায় ছিল না। আমরা মানসিক তরঙ্গ ওই পাথরের গুহার বাইরে পাঠাতে চেষ্টা করলাম, কিন্তু তা কোনো অজ্ঞাত নেগেটিভ তরঙ্গে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো। কোনোদিন এই গুহার বাইরে খবর পাঠাতে পারবে না। লঙ্কার মতো এখানেও বন্দি থাকবে, বেরোবি কেবল আমার অনুমতি পেলেই, ঠিক আমার ইচ্ছে মতো। বেরোবো একদিন নিশ্চয়ই, কেউ আটকাতে পারবে না। এই গুহার নেগেটিভ এনার্জিতে ভরা। মহাবিশ্বের যাবতীয় নেগেটিভ এনার্জি এই গুহায় ভিড় করা আছে। কোনো শুভ কাজ এখানে হবে না, কোনো শুভ কাজ না। এই গুহা শয়তানের গুহা, আমি সেই শয়তান। অসংখ্য নেগেটিভ শক্তি আমার হাতে আছে। শয়তান কালাশির, একদিন আমরা নিশ্চয়ই মুক্তি পাবো। তারপর তোর দুর্দিন শুরু হবে। তুস বড্ড বোকা, সে আশা তোদের কোনোদিনও পূর্ণ হবে না। আমার ইশারায় নাচাই এখন তোদের কাজ। মহারাজ খগেন, আমাদের মুক্ত করুন। যক্ষগণ, তোমাদের মুক্ত করার জন্য তোমাদের দেশ অলকাপুরীতে যোগাযোগ করা প্রয়োজন, কিন্তু ঈশ্বরের ইচ্ছে হলেও সেখানকার সর্বসর্বা হলেন যক্ষরাজ কুবের। ইন্দ্রের আগে তার পারমিশন নিতে হবে। এখন তোমরা বলো, যক্ষরাজের রাস্তা কোনখানে পাওয়া যাবে? মহারাজ, এর উত্তর দিতে পারবে পূর্ব মেঘ। আপনি ওর সাথে যোগাযোগ করতে চেষ্টা করুন। কিন্তু যক্ষ পূর্ব মেঘকে এখন পাওয়া মুশকিল। এখন যে গ্রীষ্মকাল, চারিদিকে শুকনো রুক্ষ মাটি, ফুটে ফাটা। আকাশে সূর্যদেব সারাদিন গনগন করছে। পূর্ব মেঘ কেন, সব মেঘ লুকিয়ে আছে। তাহলে কি হবে মহারাজ? কি উপায় তবে? দীর্ঘ বছর, দীর্ঘ মাস, দীর্ঘ যুগ আমরা কষ্ট করে চলেছি শুধু আপনজনদের কাছে ফেরার অপেক্ষায়, পরিবারের কাছে ফেরার জন্য বেঁচে আছি। রাবণ থেকে শুরু করে কালাশির সকলের অত্যাচার সহ্য করে চলেছি মহারাজ। আর কতদিন মহারাজ? রাইট, মনে পড়েছে। এ সমস্যার সমাধান হলো মহাকবি কালিদাসের মেঘদূত। সেখানে লেখা আছে একটি পর্বতের কথা, রামগিরি পর্বত। ওখান থেকেই অলকার রাস্তা খুঁজে পাওয়া যাবে। ঠিক বলেছেন মহারাজ, রামগিরি পর্বতের কথা তো ভুলেই গেছিলাম। পৃথিবীর থেকে ওটাই সম্ভবত অলকাপুরীর যাওয়ার রাস্তা। আমার তো মনেই ছিল না। আচ্ছা, তোমরা তো অমর, তা সেই যক্ষ যিনি অভিশপ্ত হয়েছিলেন তিনি কি বেঁচে আছেন এখনো? তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে? আপনার বলার পর মনে পড়েছে, সেই যক্ষ অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর দেশে ফিরে যাওয়ার পর গ্রীষ্মের সেই সময় রামগিরি পর্বতে ফিরে আসতেন। ঠিক বলেছেন আপনি। আমার সূত্র আমি পেয়ে গিয়েছি। এখন গ্রীষ্মকাল, সেই যক্ষ নিশ্চয়ই এখন রামগিরি পর্বতে আছেন। আজ মে মাসের 31 তারিখ। জুন মাস পড়লেই বর্ষার শুরু। যক্ষ ফিরে যাবে স্বর্গে। আমাকে এখনই ওনাকে ধরতে হবে, তবেই আমি অলকা পৌঁছতে পারবো। মহারাজ, রামগিরি পর্বত কিন্তু গোর্গা থেকে বেশি দূরে নয়, আমি রাস্তা চিনি। তাহলে এখনই চলো, আমাদের সেই পর্বতে পৌঁছতেই হবে। চলুন। আগের পর্বের সঠিক উত্তর হলো কালশাকা। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল।
শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন, বাদুড় দুটোর নাম কি ছিল? কোথাও যাবেন না, অপেক্ষা করুন, কারণ টান টান উত্তেজনা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে ঠিক দুপুর 3টে।